জয় হিন্দ ফ্রেন্ড, আজকে যে ব্যাপার নিয়ে আলোচনা করব, সামনে জানেন আপনাদের ডিপার্টমেন্টালি পরীক্ষা আছে। সবাই পড়াশোনায় অলরেডি শুরু করে দিয়েছেন। যেহেতু কম সময় পাবেন, আপনারা বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষাতে যেহেতু লেট হবে, তাও আপনাদেরকে সুবিধার জন্য বা মোবাইলে পড়ার জন্য এই ভিডিও বানানো। ঠিক শুরু করা যাক আমাদের পড়াশোনা। ঠিক আছে, দেখুন আমাদের না আইপিসি, এটা আইপিসিতে কী কী কোশ্চেন আসবে দেখুন। আইপিসিতে 21 নম্বর ধারাতে কী বলা আছে, লোকসেবক। লোকসেবক বলতে কী বলা আছে, যেমন আমাদের লোকসেবক বলতে সমস্ত পুলিশ কর্মচারী সহ বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের কর্মচারী, পৌর কমিশনার, পঞ্চায়েত, জেলা পরিষদের সদস্য কর্মীগণ যারা পাবলিকের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ পাবলিকের কাজ করেন, তারাই লোকসেবক। ঠিক আছে, তারপর আমরা চলে যাবেন 23 নম্বর। আইপিসি 23 নম্বর কী বলা আছে, অন্যায্য লাভ, অন্যায্য লোকসান। অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি 23 নম্বর ধারা অনুযায়ী অন্যায্য লাভ, অন্যায্য লোকসানের বা অবৈধ উপায়ে কোনো সম্পত্তি অর্জন করা বা লোকসান করা, তাকে এখানে উল্লেখ করা আছে আইপিসি 23-এ। ঠিক আছে, যদি কোশ্চেন চলে আসবে আপনার আইপিসি কত নম্বর ধারাতে অন্যায্য লাভের কথা বলা আছে, তখন আইপিসি 23। ঠিক আছে, তারপর অসাধুভাবে বলা আছে মানে 24 নম্বর ধারাতে। ঠিক আছে, অসাধুভাবে ভারতীয় দণ্ডবিধি 24 নম্বর ধারায় অসাধুভাবে কোনো কাজ করা, কোনো ব্যক্তিকে লোকসান করানো বা কোনো ব্যক্তি অবৈধভাবে লাভ করানোকে বলা হয় এটা আইপিসি আপনার 24-এ উল্লেখ করা আছে। ঠিক আছে, তারপর আমরা স্বেচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছায় কোনো ব্যক্তি ভারতীয় দণ্ডবিধি 39 অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো পরিণামে যা পদ্ধতি কাজ করে, যে পদ্ধতি কাজে স্বেচ্ছায় বলা হয়। ঠিক আছে, সদ্ভাব বলে কোনো হয় না, যদিও সৎভাবে আইপিসি 52 বলা আছে ভারতীয় দণ্ডবিধি সদ্ভাব হলে সেই কাজ যে উপযুক্ত ব্যক্তি যত্ন মনোযোগ নিয়ে কাজ করে। দেখুন আপনাদের যে আইপিসি লাল বইটা আছে সেটা আপনারা দেখতে পাবেন যে ওখানে ডিটেলস আছে, এখানে সংক্ষিপ্তভাবে আছে, কিন্তু সৎভাবে শুধুমাত্র এখানে ছোট করে উল্লেখ করা আছে। যদি সৎভাবে আইপিসি কত নম্বর ধারা উল্লেখ করা আছে, তখন 52 বলে দেবেন বা 52। ঠিক আছে, এবারে সাধারণ ব্যতিক্রমের ব্যাপারটা আছে। এটা হচ্ছে 96 থেকে 106 পর্যন্ত আছে। এটা দেখে নেবেন। আত্মরক্ষা করতে কী কাজ, এখানে সেলফ ডিফেন্সের কথা বলা আছে। যদি ভারতীয় দণ্ডবিধি 96-এ বলা আছে আত্মরক্ষা করতে গিয়ে যদি কোনো অপরাধ করেন, সেই ব্যাপারে উল্লেখ করা আছে। আপনাদের যে বড় মোটা লাল বইটা আছে সেটাই পড়বেন, সম্পূর্ণ ডিটেলস পাবেন। 97 আছে শরীর ও সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষা। কোনো একটা ব্যক্তি আপনাকে আক্রমণ করলেন, আপনিও তাকে আক্রমণ করতে পারবেন কত নম্বর ধারা অনুপাতে, সেটা হচ্ছে আপনার রক্ষার জন্য 97-এ। ঠিক আছে, 97-এ কী হয়, আত্মরক্ষা করতে গিয়ে কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন। ঠিক আছে, যদিও 99-এ একটু ব্যতিক্রম আছে, সেটা পরে আলোচনা করছি। যদি কোনো কাজ 98-এ আইপিসি 98-এ কী বলা আছে, যদি কোনো কাজ করে অপরাধ বলে বিবেচিত হয় না, কিন্তু যার বিরুদ্ধে আত্মরক্ষার প্রয়োগ চলে, যেমন আছে ভারতীয় দণ্ডবিধি 98-এ বলা আছে সেই কাজ অপরাধ বলে বিবেচিত হবে, যেমন পাগল বা অপরিপক্ক কোনো বাচ্চা বা শিশু, ঠিক আছে, ভুলের কারণে বা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা চলে। 99-এ এটা বলেছি ব্যতিক্রম। এটা হচ্ছে ভারতের দণ্ডবিধির লোকসভা কোনো কাজ যদি করতে যাবে ত্রুটি বিচ্যুতি থাকে, তার সেই ক্ষেত্রে আত্মরক্ষা করা যায় না। ধরুন কোনো একটা ব্যক্তি কাউকে অ্যারেস্ট করতে গেল, ওয়ারেন্ট মেমো দেখতে পেল না বা উপযুক্ত সিলমোহর না থাকায় সে ব্যক্তি যদি কোনো অ্যারেস্ট করতে গেলে তাকে প্রিভেন্স বা বাধা দেওয়া যাবে না, সেটা এখানে বলা আছে। এবার 100 শরীরের উপর হামলা ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে কখন মৃত্যু পর্যন্ত ঘটানো যায়, এখানে মৃত্যু ঘটানোর একটা ব্যাপার আছে। এটা দেখবেন 100 নম্বর আইপিসি ধারাতে বলা আছে, কোনো ব্যক্তি যদি আপনাকে আক্রমণ করে বা শরীরের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি 99 ব্যতিক্রম ভাবে, মানে ওইটা আত্মরক্ষা করা যায় না আর কি, যদি কোনো হামলা যথাযথভাবে গুরুতর আঘাতের আশঙ্কা থেকে থাকে বা হামলাকারী ধর্ষণ বা বলাৎকার করার চেষ্টা করে বা যৌন সংসর্গ বা মানুষ অপহরণ করার ক্ষেত্রে ছাড়ায়, সেই ক্ষেত্রে আপনি 100-তে আত্মরক্ষার অধিকার পাবেন। বা কোনো মানুষ, তার মধ্যে একটা ব্যতিক্রম আছে, কোনো সরকারি সাহায্য ছাড়া বা সম্ভাবনা নেই এরকম। ধরুন সামনে কোনো থানা আছে, আপনি থানাকে যেতে পারবেন, অথচ আপনার আত্মরক্ষার অধিকারের জন্য যে আপনাকে আক্রমণ করতেছে অনেক দূরে আছে, সেই ক্ষেত্রে আপনি ওই ব্যক্তির আত্মরক্ষার অধিকারে
সেভাবে আপনাকে কাজ করতে হবে। 101-এ কী বলা আছে? 101-এ কোনো শরীরের উপর হামলার ক্ষেত্রে আত্মরক্ষার অধিকারে মৃত্যু ঘটানো ছাড়া অন্য কোনো হানি ঘটানো যায়। ঠিক আছে, মানে ভারতের দণ্ডবিধি অর্থাৎ আইপিসিতে বলা আছে 99 ব্যতিক্রম, এটা ব্যতিক্রম আইন, অর্থাৎ ডিটেলসে পড়ে নেবেন, আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে জাস্ট আলোচনা সহজে বা সংক্ষিপ্তভাবে এগুলো মনে রাখার জন্য এখানে মোটামুটি সহজভাবে পড়বেন, পরবর্তীকালে ডিটেলসে পড়বেন, তাহলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, 102 শরীরের উপর হামলার ক্ষেত্রে কখন আত্মরক্ষার অধিকার জন্মায় এবং কতক্ষণ বর্তমান থাকে। দেখুন আইপিসি 102-এ কী বলা আছে? আইপিসি 102 হচ্ছে আপনি কোনো একটা কাজ করছেন, ঠিক আছে, ধরুন আপনার বাড়িতে চুরি করতে ঢুকেছে কেউ, চুরি করা যখন থেকে শুরু করেছে যতক্ষণ পর্যন্ত আমরা চুরি করা সম্পূর্ণ হচ্ছে বা পালাচ্ছে বা চোখের আড়াল থেকে হচ্ছেন ততক্ষণ পর্যন্ত 102 আমরা প্রয়োগ করতে পারবেন। 103 কী বলা আছে? কোনো সম্পত্তি অর্থাৎ আমরা কোনো সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ঘটানো যায়, অর্থাৎ কোনো আপনার প্রপার্টি আছে, প্রপার্টির উপরে আপনার কেউ হ্যাম্পারিং করছে বা কোনো জিনিসপত্র নিয়ে যাওয়ার আছে, সেই ক্ষেত্রে আপনি এই অধিকারটা প্রয়োগ করতে পারবে। যেমন হচ্ছে চুরি, অনিষ্ট সাধন বা গৃহপ্রবেশ বা মৃত্যুর আশঙ্কা বা বিভিন্ন ধরনের যেসব আগুন লাগিয়ে দেওয়ার ভয়, এই ক্ষেত্রে 103 আইপিসি প্রয়োগ করা যায়। 104 কখন সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার অধিকারে মৃত্যু ঘটানো যায় বা হানি ঘটানো যায়। দেখুন ভারতের দণ্ডবিধি 104 অনুযায়ী এই আইনে 99 ব্যতিক্রম সব ক্ষেত্রেই বলা হয়েছে যখন চুরি, অনিষ্ট সাধন, অনধিকার প্রবেশ আইনের 103 উল্লেখ পড়ে না বা আত্মরক্ষার দিকে জন্মায় তখন মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। 105-এ কী বলা আছে? আইপিসি 105-এ সম্পত্তির উপর আক্রমণের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার জন্মায় এবং কতক্ষণ বর্তমান থাকে। দেখুন এইখানে একটা জিনিস আমি চার্ট দিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নেবেন। ভারতের দণ্ডবিধি 105 অনুযায়ী সম্পত্তির উপর আক্রমণের ক্ষেত্রে নিম্নলিখিত ক্ষেত্রে অধিকার জন্মায়। যেমন হচ্ছে যে মুহূর্তে আপনার সম্পত্তি বা যথাযথ বিপদের আশঙ্কা শুরু হয়, ধরুন কোনো একটা জিনিস রয়েছে, সোনা রেখেছেন, যখন আপনার মনে করছেন যে এটা আমাকে চুরি করে নেবে তখন থেকে শুরু হয়। আর যখন মনে করছেন যে না এটা চুরি হবে না, যে চুরি করতে এসেছিলো সে চোর নয়, তখন আপনার আত্মরক্ষার করিয়া যাবে না, আত্মরক্ষা করতে পারবেন না। চুরির ক্ষেত্রে চোরাই মাল নিয়ে পালিয়ে যাওয়া অবধি আত্মরক্ষার অধিকার বর্তমান থাকে বা মাল পাওয়া গেলে শেষ হয়ে যায়, অর্থাৎ কোনো মালটা যদি আপনি পেয়ে যান তখন আত্মরক্ষার অধিকার থাকে না। 3 হচ্ছে দস্যুতার ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার বা অন্যায্য গতিরোধ ভয় অবধি আত্মরক্ষার অধিকার থাকে, মানে দস্যুতা করতে এলো, আপনাকে আটক করে রাখলো, আপনাকে গতিরোধ অর্থাৎ কোনো দিকে যেতে বাধা দিল, সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার অধিকার পাবেন। 4 অনধিকার গৃহপ্রবেশ অনিষ্ট সাধনের ক্ষেত্রে যে কাজ চলতে থাকে ততক্ষণ বর্তমান থাকে, অর্থাৎ আপনার বাড়িতে কেউ যদি প্রবেশ করার চেষ্টা করে বা অন্য কোনো নিয়ে যাওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার অধিকার পাবেন। 5 গৃহভেদ অর্থাৎ গৃহভেদে আপনার বলা আছে কোনো ব্যক্তি কোনো যদি অনুপ্রবেশ করতে চায় সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার অধিকার পাবেন। 6 106 যে মারাত্মক হামলার ক্ষেত্রে আত্মরক্ষা যখন নির্দোষ ব্যক্তির ঝুঁকি থাকে, অর্থাৎ কোনো একটা ব্যক্তি নিয়ে যাচ্ছেন, আপনি আত্মরক্ষার অধিকারে কোনো নির্দোষ ব্যক্তির মৃত্যু হানির ঘটানোর অর্থাৎ মৃত্যু ঘটার ঝুঁকি থাকে তখনও আপনার এই বল প্রয়োগ করা যাবে। ঠিক আছে, অর্থাৎ আপনি একটা কোনো জিনিস নিয়ে যাচ্ছে, আপনাকে চোর বেঁধে হয়তো সবাই ধরতে রাখলো, সেখানে কিন্তু আপনি দেখছেন অনেক ব্যক্তি, সেই ক্ষেত্রে আপনি আত্মরক্ষার অধিকার যখন হয়তো গুলি ছুড়লেন বা অন্য কিছু করলেন, দেখলেন নিরীহ ব্যক্তি মারা যেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আপনি এই প্রয়োগটা করতে পারবেন, সেটা আইপিসি 106-এ বলা আছে। তারপরে চলে 141 বেআইনি জনতা। বেআইনি জনতা ভারতের দেখবেন বিভিন্ন ধরনের লয়ার কন্ট্রোল করতে গেলে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের যেসব লোকসেবকরা আছে দেখতেন যে সরকারের বিরুদ্ধে কোনো কাজ করছে বা আইন বিরুদ্ধে কোনো কাজ করছে, তখন সাব ইন্সপেক্টর পাওয়ারওয়ালা কোনো ব্যক্তি বেআইনি জনতা ঘোষণা করতে পারেন। ঠিক আছে, বা কী থাকতে পারে তার মধ্যে কোনো কাজ, সরকারি কাজ বাধা দেওয়া বা কোনো জোর করে নেওয়া বা অনিষ্ট সাধন করা, অনধিক প্রবেশ করা, এসব ব্যাপারগুলো থাকে। জাস্ট আপনারা পড়বেন, এটা আস্তে আস্তে আমি দেখাচ্ছি, আর বাকিটা আমি ডিটেলসে কোনো একটা ভিডিও নিয়ে আসবো। বেআইনি জনতার সদস্য, দেখুন কোনো একটা সভাকে বা কোনো একটা মবকে যখন ম্যাজিস্ট্রেট বেআইনি জনতা ঘোষণা করবে, সেইখানে কোনো জনতা জেনে যেটা বেআইনি জনতা ঘোষণা করা হয়েছে তাও যদি কেউ যোগদান করে বা ওই সদস্যের মধ্যে মিশে যায়, তাহলে সবাই বেআইনি জনতার সদস্য হয়ে যাবে। বেআইনি জনতার দণ্ড কী আছে দেখুন, 6 মাস পর্যন্ত জেল আছে,
জামিনযোগ্য অপরাধ, ঠিক আছে, মানে কগনিজেবল অফেন্স নয়, নন কগনিজেবল অফেন্স। 144-এ কী বলা আছে, বেআইনি জনতা মারাত্মক অস্ত্রশস্ত্র যদি কেউ আক্রমণ করে সেক্ষেত্রে 2 বছর। বেআইনি জনতায় ছত্রভঙ্গ হওয়ার পরও কেউ যদি একইভাবে থাকে বা যোগদান করেই চলে সেই ক্ষেত্রেও 2 বছরের, এটা জামিনযোগ্য অপরাধ, ঠিক আছে। অ্যারেস্ট করতে পারে, পরবর্তীকালে হয়তো জামিন পেয়েও যেতে পারে, ঠিক আছে। দাঙ্গা হাঙ্গামা 146-এ কী বলা আছে, দাঙ্গা হাঙ্গামা হয়তো কোশ্চেন আসতে পারে, না দাঙ্গা হাঙ্গামা আইপিসি কত নম্বর ধারায় উল্লেখ আছে, তখন হচ্ছে 146, ঠিক আছে। ভারতের দণ্ডবিধি 146-এ বেআইনি জনতার সদস্য যদি তাদের সাধারণ লক্ষ্য বল প্রয়োগ করে তাকে দাঙ্গা হাঙ্গামা বলে। কোনো একটা বেআইনি জনতা ঘোষণা করা হয়েছে, সেই ক্ষেত্রে বল প্রয়োগ করে কোনো একটা ঘটনা ঘটাতে চলছে তাকেই দাঙ্গা হাঙ্গামা বলা হয়। দাঙ্গা হাঙ্গামার দণ্ড কী আছে, দেখুন দাঙ্গা হাঙ্গামার জন্য দণ্ড আছে 2 বছরের, তার জেল হবে, জামিনযোগ্য অপরাধ। আর 48-এ কী বলা আছে, 148-এ মারাত্মক অস্ত্রশস্ত্র কি যদি হাঙ্গামা করে তাহলে 3 বছরের জেল হবে। আর বেআইনি জনতার প্রত্যেক সদস্যর উপর ঘটা অপরাধের জন্য অপরাধী হবে, এটা হচ্ছে জামিন ধর্তব্য, অর্থাৎ জামিন যোগ্যও হতে পারে অযোগ্যও হতে পারে, সেটা ম্যাজিস্ট্রেট ঠিক করবেন, ঠিক আছে। তারপর আপনার আইপিসিটা সম্পূর্ণ ক্লিয়ার করতে অনেক সময় লেগে যাবে, পরবর্তীকালে আমি বাকি ভিডিওগুলো নিয়ে আসবো। আজকে থাক, 299 অপরাধ জন্য নরহত্যা থেকে কালকে শুরু করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর পরবর্তীকালে যে রিপোর্ট রাইটিংয়ের ব্যাপার নিয়ে আলোচনা করবো বলেছি, সময় পেলে অবশ্যই করে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।